রাজ্য সরকারের অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন ১২ পাতার তথ্য আপলোড করা সংক্রান্ত ফরম নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন ব্যাপক আলোচনা চলছে। অনেকেই ভাবছেন, আজই কি ফরম জমা দিতে হবে, না হলে কি টাকা বন্ধ হয়ে যাবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন। আপনাদের জানিয়ে রাখি, কোনো রকম তাড়াহুড়ো করার দরকার নেই। রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে জেরক্স করে বার করে নিন। কালো কালির পেন দিয়ে সুন্দরভাবে ফিল আপ করে আপনারা নিকটবর্তী সরকারি অফিসে জমা দিতে পারবেন। এই পুরো প্রক্রিয়ার জন্য প্রায় ৯০ দিনের সময় দেওয়া হয়েছে। তবে যারা ২ তারিখের আগে ফর্ম জমা দেবেন তারা ৩ তারিখ থেকেই ৩,০০০ টাকার পাওয়ার সুযোগ পাবেন। আর যারা ২ তারিখের পর জমা দেবেন তারা পরবর্তী মাস থেকে ৩,০০০ টাকা পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ফর্ম জমা না হওয়া পর্যন্ত আপনাদের বর্তমান লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চালু থাকবেন, তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে একদম স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে পুরো ফর্মটি সঠিকভাবে পূরণ করবেন। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে কি বলেছে, প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এখানে মূলত কয়েকটি বিভাগে ফর্মটি ভাগ করা আছে। এখানে বিভাগ কতে কি আছে, পারিবারিক পরিচয়। এক্ষেত্রে ১ নম্বরে কি, পরিবার প্রধানের নাম। এখানে আপনি আপনার পরিবার প্রধানের পুরো নামটা দেবেন। আপনার পরিবার প্রধানের আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা বসাবেন এখানে, এবং এইখানে টিক চিহ্ন দেবেন। তারপর ২ নম্বরে কি বলছে, জন্ম তারিখ। এইখানে আপনি আপনার পরিবার প্রধানের জন্ম তারিখ দেবেন। প্রথমে দিন দেবেন, তারপরে মাস দেবেন, তারপরে বছর। আধার কার্ডে যে জন্ম তারিখটি আছে আপনার পরিবার প্রধানের, সেই জন্ম তারিখটি এখানে বসাবেন এবং বসানো হয়ে গেলে এইখানে টিক চিহ্ন দিয়ে দেবেন একটি। তারপর ৩ নম্বরে কি বলছে, পরিবার প্রধানের লিঙ্গ। আপনার পরিবার প্রধান যদি পুরুষ হয় তাহলে পুরুষে টিক চিহ্ন দেবেন, কিংবা যদি মহিলা হয় তাহলে এই মহিলাতে টিক চিহ্ন দেবেন, এবং পুরুষ ও মহিলা দুটোই যদি না হয় তাহলে এই অন্যান্য আছে এইখানে টিক চিহ্ন দেবেন। এটা হয়ে গেলে আপনি পাশের এই বক্সটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর ৪ নম্বরে কি বলছে, পরিবার প্রধানের আধার নম্বর। আপনার পরিবার প্রধানের আধার নম্বরটা চারটে চারটে করে মোট ১২টা নম্বর এইখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এই বক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন। ৫ নম্বরে কি বলছে, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। যদি আপনার পরিবারের প্রধানের কিংবা আপনার পরিবারের কারোর ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে তার আইডিটা এইখানে বসাবেন। এইখানে বসানো হয়ে গেলে পাশের এই ঘরটাতে টিক চিহ্ন করে দেবেন। যাদের ডিজিটাল রেশন কার্ডের আইডি নেই তাদের দেওয়ার দরকার নেই, এই ঘরটা ফাঁকা রেখে দেবেন। ৬ নম্বর পয়েন্টে, পরিবারের সদস্য সংখ্যা। আপনার পরিবারের সদস্য সংখ্যা কত সেটা এখানে বসাবেন। শুধুমাত্র সংখ্যায় বসাবেন। যদি ৪ জন হয় তাহলে ৪ বসাবেন, ৫ জন হলে ৫ বসাবেন, ৩ জন হলে ৩ বসাবেন। লিখবেন না, এখানে সংখ্যা বসাবেন। হয়ে গেলে এইখানে টিক চিহ্ন দিয়ে দেবেন পাশের এই ঘরটাতে। ৭ নম্বরে বলছে ঠিকানা। আপনি আপনার পরিবারের যে প্রধান তার আধার কার্ডে যে ঠিকানাটা আছে সেই আধার কার্ড অনুযায়ী ঠিকানাটা বসাবেন। ফার্স্টে ভিলেজ দেবেন, ভিলেজটার পর পোস্ট অফিস দিয়ে দেবেন, তারপরে আপনার পুলিশ স্টেশন দেবেন, তারপরে আপনার জেলা দেবেন, তারপরে আপনার রাজ্য, তারপরে আপনার পিনকোড। এটা বসানো হয়ে গেলে ঠিকানাটা এই পাশের এই ঘরটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। ৮ নম্বর পয়েন্টে কি বলছে, যোগাযোগ নাম্বার। যোগাযোগ নাম্বার বলতে আপনার পরিবার প্রধানের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। এইখানে মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে চলে আসবেন ৯ নম্বর পয়েন্টে। ৯ নম্বর পয়েন্টে কি বলছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নম্বর, মানে এইগুলো ফিল করতে হবে। ফার্স্টে এখানে কি, পরিবার প্রধানের নাম বসাবেন। এখানে আপনার পরিবার প্রধান যে থাকবে তার নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার পরিবার প্রধান সে কি অন্নপূর্ণা যোজনার আবেদন করছে, মানে আপনার পরিবার প্রধান যদি আপনার ঘরে মহিলা হয়ে থাকে তাহলে সে কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন, আর যদি না হয় তাহলে কিছু করার দরকার নেই, বক্সটা ফাঁকা রেখে দেবেন। তারপরে আপনার পরিবারের যে সদস্য আছে, ধরো ৪ জন আছে, তাহলে ১ ২ ৩ ৪ এইভাবে ৪ জনের ফিল করবেন। যদি আপনার সদস্য সংখ্যা ২ জন হয় তাহলে ২ জনের ফিল করবেন। আপনার প্রথম সদস্য সংখ্যা দেবেন এখানে। আপনার প্রথম সদস্য তার নামটা বসাবেন, তার জন্ম তারিখ বসাবেন। আপনার সে কি পুরুষ যদি হয় তাহলে মেল লিখবেন, মহিলা হলে ফিমেল লিখবেন, এবং পরিবার প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি সেই সম্পর্কটা দেবেন এখানে। তারপর আপনার ১ নম্বর যে সদস্য তার এখানে আধার কার্ডের নাম্বারটা দেবেন।
এই যে 1 নম্বর যে সদস্যটা, সে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করে তাহলে এইখানে টিক চিহ্ন দেবেন হ্যাঁ, আর যদি না করে তাহলে দেওয়ার দরকার নেই। এইভাবে আপনি আপনার পরিবারের যে কজন সদস্য আছে প্রত্যেকের ডিটেলস এইখানে ফিল করবেন। আপনার যে সদস্য আছে তার নাম দেবেন, প্রথমে জন্ম তারিখ দেবেন, আপনার তার লিঙ্গ দেবেন এবং পরিবার প্রধানের সাথে তার কী সম্পর্ক সেটা দেবেন এবং আধার নাম্বার দেবেন। এইভাবে যে কজন পরিবারের সদস্য আছে প্রত্যেকেরটা এইভাবে ফিল করবেন। 10 নম্বর পয়েন্টে কি বলছে, পরিবার প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে ফিল করতে হবে। মানে আপনার পরিবারে প্রধান এবং প্রধান সহ যে কজন প্রাপ্তবয়স্ক আছে তাদের প্রত্যেকের ব্যাংক ডিটেলস এখানে আপনাদের দিতে হবে। এইখানে লেখা আছে HOF, মানে আপনার পরিবার প্রধান, তার পরিবার প্রধানের ব্যাংক নাম, সেই ব্যাংকের নামটা দেবেন এখানে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটাই নিচে বসাবেন, তারপরে সেই তার ব্যাংকের IFSC কোড, সেই কোডটা এখানে বসাবেন। এটা ফার্স্টেরটা গেল আপনার পরিবার প্রধানের, এবং 1 নম্বর সদস্য তার ব্যাংকের নাম্বার দেবেন, ব্যাংক নম্বর দেবেন এবং IFSC কোড দেবেন। এইভাবে আপনার যে কজন প্রাপ্তবয়স্ক আছে প্রত্যেকের এইভাবে এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা ফিল করবেন। 11 নম্বরে কি বলছে, এপিক নাম্বার। এই আপনার পরিবারের প্রধান এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় যাদের নাম এবং নম্বর সহ অংশ আছে তাদের প্রত্যেকের এখানে ভোটার কার্ডের বিবরণ ফিল করতে হবে। ফার্স্টে আপনার পরিবার যে প্রধান তার এখানে ভোটার নাম্বার দেবেন এবং তার কোন বিধানসভা এবং কত নম্বর অংশ সেটা দেবেন, এখানে বসাবেন, এখানে বিধানসভার নাম দেবেন ফার্স্টে, তারপরে সেই বিধানসভাটা কত অংশ সেটা বসাবেন এখানে। এইভাবে ফার্স্টেরটা আপনার পরিবারের প্রধানের দিলেন, তারপরে আস্তে আস্তে যে কজন সদস্য আছে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের প্রত্যেকে ফিল করবেন এখানে। ফিল করা হয়ে গেলে 12 নম্বর পয়েন্টে চলে আসবেন। এখানে আছে বিভাগ, মানে কোন কাস্টের মধ্যে পড়েন আপনারা। আপনারা যদি জেনারেল হন তাহলে অসংরক্ষিত মানে ইউআর দেবেন, আপনারা যদি অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল হন তাহলে এখানে ইউআর ইডাব্লিউএস দেবেন, এবং তারপরে আপনারা যদি এসসি হন তাহলে এসসি দেবেন, আপনারা যদি এসটি হন তাহলে এসটি দেবেন, এবং আপনারা যদি ওবিসি হন তাহলে ওবিসিতে দেবেন, এবং আপনারা যদি পিভিটিজি হন তাহলে এইখানে টিক দেবেন, মানে আপনারা যে ক্যাটাগরির আন্ডারে পড়বেন সেই ক্যাটাগরিতে আপনারা টিক চিহ্ন দেবেন। এখানে সাইটে কি বলেছে, আপনারা টিক চিহ্ন তো দেবেন, তার সাথে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইডাব্লিউএস শংসাপত্র, ক্রিমিলিয়ার শংসাপত্র ইত্যাদি এখানে আপনারা জেরক্স করে অ্যাড করবেন। রেশন কার্ডের বিবরণ আমাদের পূরণ করতে হবে এবং সঠিক হলে সেখানে টিক চিহ্ন দিতে হবে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? এখানে আপনার দুটো বক্স আছে, আপনার যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন এবং না থাকলে না করবেন। যাদের আছে তারা হ্যাঁ করবেন, যাদের নেই তারা না করবেন। এবার যদি আপনাদের ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে সেই কার্ডের ধরন কি, আপনাদের যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনারা সেই কার্ডে দেখবেন সেই কার্ডটা কোন ধরনের কার্ড। আপনাদের যদি AAOI হয় তাহলে এখানে টিক দেবেন, PHH হলে এখানে টিক দেবেন, এবং SPHH হলে এইখানে টিক দেবেন, এবং RKSOI হলে এইখানে টিক দেবেন, এবং আপনাদের যদি RKSOI2 হয় তাহলে এইখানে টিক দেবেন, এবং আপনাদের যদি কোনো ভর্তুকিহীন হয় তাহলে এইখানে টিক দেবেন। এইভাবে এই ঘরটা ফিল আপ করে দেবেন, এবং ফিল আপ করার পর এই পাশের এই ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর 3 নম্বরে কি বলছে, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা। আপনারা যদি রেশন দোকান থেকে মাসিকভাবে রেশন তোলেন, মানে আপনারা যদি রেশনের মাল রেগুলারভাবে তোলেন তাহলে আপনাদের হ্যাঁ করবেন, এবং আপনারা যদি রেশন দোকান থেকে মাল না তোলেন তাহলে এখানে না করবেন। এবং এই ঘরটা ফিল হয়ে গেলে আপনাদের এই পাশে এইটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে পরের বিভাগে আছে কি সম্পদ, মানে আপনাদের সম্পত্তির বিবরণ দিতে হবে এখানে। সঠিক হলে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন এবং না হলে নাতে টিক চিহ্ন দেবেন। 1 নম্বরে কি বলছে, আপনাদের বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি ঘর রয়েছে। যদি আপনাদের থেকে থাকে এমনটা তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। এটা হয়ে গেলে পাশের এই ঘরটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। 2 নম্বরে কি বলছে, পারিবারিক জমির মালিকানা, আপনাদের যে ঘরটা রয়েছে সেটা কি আপনাদের নিজস্ব পারিবারিক জমি। যদি সেটা হয়ে থাকে তাহলে হ্যাঁ দেবেন, এবং আপনারা যদি ভাড়াতে থাকেন কিংবা কোনো খাস জমিতে থাকেন তাহলে এটা না করে দেবেন। এবং পাশে কি বলছে, রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি কিন্তু আপনাদের এর সাথে অ্যাটাচ করতে হবে। যদি আপনাদের থেকে থাকে হ্যাঁ করেন, আর যদি না থেকে থাকে তাহলে এর সাথে অ্যাটাচ করার কোনো দরকার নেই। 3 নম্বরে কি বলেছে, পরিবারের সকল সদস্যদের
মোট জমির পরিমাণ কত, মানে আপনাদের পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত সেটা অবশ্যই শতকে উল্লেখ করতে হবে। এইখানে বসিয়ে দেবেন আপনাদের পরিবারের সকলের নামে যতটা জমি আছে এইখানে বসিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নথি এবং সর্বশেষ আর জমির নথি এর সাথে এখানে অ্যাটাচ করে দেবেন আপনারা। 4 নম্বর কি বলছে, যানবাহন। আপনি কিংবা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। যদি হ্যাঁ হয় তবে আপনার গাড়ির সংখ্যা মানে গাড়ির নাম্বার এইখানে বসাবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এইখানে বসাবেন। সাইটে কি বলছে, গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত এর ভিতরে হবে, মানে গাড়ির মধ্যে আপনার জিপ, ট্র্যাক্টর এগুলোও অন্তর্ভুক্ত হবে। যদি আপনার ট্র্যাক্টর, জিপ এইগুলো হয়ে থাকে তাহলে তার মডেল নাম্বারটা এইখানে বসাবেন। 5 নম্বরে কি বলছে, পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। আপনার পরিবারে যে প্রধান আছে তার কিংবা আপনার পরিবারের যে কোনো সদস্যর যদি কোনো স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন। এখানে এক এক করে সব সদস্যকে ফিল করবেন। এই অপরেরটা হচ্ছে কি আপনার পরিবারের প্রধানের, তার যদি স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে অন্যথায় সবার ফার্স্টে যে না আছে না করে দেবেন। না করে দিলে আপনাদের এইগুলো ফিল করতে হবে না, সে স্বাস্থ্য বীমাটা কি সরকারি বেসরকারি এতগুলো ফিল করতে হবে না যদি না করে দেন। আর যদি হ্যাঁ হয় তাহলে, আর যদি সরকারি স্বাস্থ্য বীমা হয় সরকারি করবেন এবং বেসরকারি স্বাস্থ্য বীমা হলে বেসরকারি করবেন। এটা তো গেল আপনার পরিবারের প্রধানের। এইবার আপনার সদস্য মানে বাড়ির যে কজন মেম্বার আছে তাদের এক এক করে ফিল করবেন। তাদের যদি কোনো স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে সরকারি থেকে থাকলে সরকারিতে টিক করবেন এবং বেসরকারি থেকে থাকলে বেসরকারিতে টিক করবেন, এবং কোনো কিছু না থাকলে কিচ্ছু করতে হবে না। আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে আপনার পেন কিংবা পিটিএক্স এইসব কর কি প্রদান করেন? তাহলে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয়ে থাকে তাহলে না দেবেন। এটা হয়ে গেলে এই পাশের এই বক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন। 2 নম্বরে কি বলছে, পরিবার সদস্যদের প্যান কার্ডের ডিটেলস আপনাদের ফিল করতে হবে। যদি থেকে থাকে, ফার্স্টে আপনার পরিবারের যে প্রধান আছে তার যদি থেকে থাকে তাহলে এইখানে টিক করুন যে হ্যাঁ আপনার প্যান কার্ড আছে এবং তার প্যান নাম্বারটা আপনি দিচ্ছেন। ফার্স্টে আপনার পরিবারে যে প্রধান আছে তার নাম দেবেন, এখানে প্যান কার্ডের যে নাম্বার আছে সেটা দেবেন। এইভাবে আপনার তারপরে হচ্ছে কি আপনার সদস্য, 1 নম্বর সদস্যের নাম দিলেন, তার প্যান নাম্বার দিলেন। যদি 2 নম্বর সদস্য থাকে 2 নম্বর সদস্যের নাম দিলেন, প্যান কার্ডের নাম্বার দিলেন। 3 নম্বর সদস্য যদি থাকে 3 নম্বর সদস্যের নাম দিলেন, প্যান কার্ডের নাম্বার দিলেন। এইভাবে আপনার পরিবারে যতগুলি সদস্য আছে এবং যাদের যাদের প্যান কার্ড আছে তাদের নাম এবং তাদের প্যান কার্ডের নাম্বার এইভাবে ফিল করবেন। পরিবারের কর্মসংস্থানের ধরন এগুলো আপনাকে এখানে ফিল করতে হবে। আপনার পরিবারের প্রধান কোন ধরনের ক্ষেত্রে কর্মসংস্থানের সাথে জড়িত। যদি সরকারি ক্ষেত্র থাকে তাহলে সরকারিতে টিক মারবেন, যদি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী হয় তবে এইখানে টিক মারবেন। যদি সংগঠিত ক্ষেত্রে স্বনির্ভরযুক্ত উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী কিংবা মালিক কিংবা ইত্যাদি এই ধরনের হয় তাহলে এইখানে টিক চিহ্ন মারবেন, এবং যদি আংশিক সময়ে কর্মরত বা পার্ট টাইম কাজ করে থাকেন তাহলে এইখানে টিক চিহ্ন মারবেন, এবং যদি অসংগঠিত ক্ষেত্রে স্বনির্ভরযুক্ত কারিগরি শিল্পী কৃষক ইত্যাদি হয় তাহলে এইখানে যুক্ত করবেন, এবং যদি পরিযায়ী শ্রমিক হয় বাইরের রাজ্যে কাজ করে তাহলে এইখানে টিক চিহ্ন মারবেন, এবং যদি বেকার হয় তবে বেকারে টিক চিহ্ন মারবেন, এবং যদি এগুলি ছাড়া অন্য কোনো ধরনের পেশার সাথে নিযুক্ত হয় তাহলে এইখানে টিক চিহ্ন দেবেন। এটা তো আপনার পরিবার প্রধানের হয়ে গেলে। আপনার পরিবারে যে কজন সদস্য আছে তাদের এক এক করে ফিল করবেন, সে কোন ক্ষেত্রে যুক্ত। সরকারি ক্ষেত্র হলে সরকারি, বেসরকারি ক্ষেত্র হলে বেসরকারি। এইভাবে দেখে দেখে এক এক করে টিক চিহ্ন দেবেন। এইভাবে আপনার কর্মসংস্থানের এই যে ডাটাটা এইভাবে ফিল করুন। এইভাবে আপনার পরিবারে যে কজন সদস্য আছে এবং যারা যে কোনো পেশার সাথে যুক্ত আছে তাদের এইগুলো ফিল আপ করে নেবেন। এটা ফিল আপ করা হয়ে গেলে পরবর্তী ধাপে চলে আসবেন। 4 নম্বর পয়েন্ট, পরবর্তী ধাপ হচ্ছে কি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কত এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কত। আপনার পরিবারে যদি প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা 4 জন থাকে তাহলে 4 দেবেন, 2 জন থাকলে 2 জন দেবেন, 1 জন থাকলে 1 জন দেবেন। এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা কত সেটা যতজন থাকবে সেখানে এই নম্বরটা বসিয়ে দেবেন। এই ফার্স্টেরটা কি বলছে, আপনার পরিবার প্রধান। আপনার পরিবার প্রধান যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে এইখানে টিক চিহ্ন দেবেন, যদি অশিক্ষিত হয়ে থাকে এইখানে ঠিক দেবেন। এবং আপনার পরিবার প্রধানের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যত সেটা এখানে লিখে দেবেন। যদি মাধ্যমিক হয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, যদি গ্র্যাজুয়েশন হয় গ্র্যাজুয়েশন, হায়ার কোনো কোয়ালিফিকেশন থাকে সেটা এখানে বসিয়ে দেবেন। এবং পরিবার প্রধানেরটা ফিল হয়ে গেলে
সদস্যগুলো ফিল করবেন। আপনার পরিবারের যে কজন সদস্য আছে তারা শিক্ষিত হলে শিক্ষিততে টিক দেবেন এবং অশিক্ষিত হলে অশিক্ষিত টিক চিহ্ন দেবেন এবং তাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বসিয়ে দেবেন। এইভাবে আপনার প্রত্যেক সদস্যদের শিক্ষাগত যোগ্যতা ফিল করবেন। এইভাবে ফিল করা হয়ে গেলে পরবর্তী ধাপে চলে যাবেন। কোনো সদস্য কি কোনো সংবিধান পদ কিংবা মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন কিংবা বর্তমান কোনো পদে আছেন? যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। এবং যিনি এই পদে রয়েছেন কিংবা এর আগে থেকেছেন তার সদস্য নাম্বারটা এখানে দেবেন। আর যাদের এই ধরনের কোনো পদে বর্তমানে নেই কিংবা এর আগেও ছিল না, তারা এখানে নাতে দেবেন, তাদের এইটা ফিল আপ করতে হবে না। এবং যারা এর আগে থেকেছেন কিংবা বর্তমানে আছেন তাদের প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে সেখানে এর সাথে অ্যাটাচ করে দেবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি আপনার পরিবারের প্রধান কিংবা কোনো সদস্য সরকারি পেনশনভোগী হয় তাহলে যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক চিহ্ন দেবেন এবং যদি না হয় নাতে টিক চিহ্ন দেবেন এবং যিনি সরকারি পেনশন পান তার এই সদস্য নম্বরটা এখানে বসিয়ে দেবেন। এবং এখানে কি বলছেন যে যদি পেনশনভোগী হন তাহলে পেনশনের যে স্লিপটা এই ফর্মের সাথে অ্যাটাচ করে দেবেন। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? যদি থেকে থাকেন তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন এবং যদি না থেকে থাকেন তাহলে নাতে টিক চিহ্ন দেবেন। ৮ নম্বর পয়েন্টে হচ্ছে কি পরিবারের মোট বার্ষিক আয় কত? আপনার পরিবারের প্রধান সহ আপনার পরিবারে যে কজন সদস্য আছে সবার মিলিতভাবে আপনার পরিবারের বার্ষিক যত টাকা আয় সেটা এখানে বসাবেন। এটা বসিয়ে দেওয়া হয়ে গেলে এই পাশের ঘরটাতে টিক চিহ্ন দেবেন। এরপর চলে আসি আপনার পরিবারের অন্যান্য নথি পরিচয় যাচাইয়ে। ১ নম্বর হলো সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি আপনারা করে থাকেন। এই ঘরটাতে আপনাদের অধিকাংশেরই করতে হবে না। যারা সিএতে নাগরিকদের জন্য আবেদন করেননি তাদের এই ঘরটাতে কোনো রকম কিছু ফিল করতে হবে না। শুধুমাত্র তারাই ফিল করবে যারা সিএতে আবেদন করেছে নাগরিকত্ব পাওয়ার জন্য, তারাই এই ঘরটাতে ফিল করবেন। আর যাদের সিএতে আবেদন করেননি তারা জাস্ট এই প্রযোজ্য নয় এটাতে টিক চিহ্ন দেবেন। যারা সিএতে আবেদন করেননি তারা এই যে প্রযোজ্য নয় এটাতে টিক চিহ্ন দিয়ে দিয়ে সব যে কজন সদস্য আছে সবকটা সদস্য ফিল করে দেবেন। হচ্ছে কি অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি থেকে থাকে তাহলে সেগুলোর ডাটা এখানে ফিল করতে হবে। পরিবার প্রধানের নামে যদি কোনো এই ধরনের কার্ড থেকে থাকে তাহলে সেই কার্ডের নাম্বার দেবেন, আইডির সংখ্যা দেবেন এবং যে তারিখে সেই কার্ডটা ইস্যু করা হয়েছে সেই ইস্যু ডেটটা দেবেন। যদি থেকে থাকে তাহলে দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে কোনো রকমের ডাটা দিতে হবে না। এবং সদস্যদের মধ্যে এই ধরনের কার্ড যদি থেকে থাকে তাহলে তার নাম্বার দেবেন, আইডি সংখ্যা দেবেন, যে তারিখে ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটা দেবেন যদি থেকে থাকে। আর যদি না থেকে থাকে তাহলে কোনো কিছু ফিল করার দরকার নেই এখানে। পরবর্তী স্টেপ হচ্ছে কি যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে এবং তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে তাহলে সেক্ষেত্রে যাদের এই ধরনের অবস্থা আছে তারা এখানে হ্যাঁ করবে। হ্যাঁ, যদি মামলাটি তার বিচারাধীন আছে এবং তার বিবরণ এখানে দিতে হবে। এবং যদি আপনাদের নাম বাদ যাওয়ার কোনো গল্পই নেই, আপনাদের নাম বাদই যায়নি, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রযোজ্য নেই এই জায়গাতে টিক চিহ্ন দেবেন। এবং যাদের নাম বাদ গেছে এবং তাদের মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন আছে তারাই এইখানে টিক চিহ্ন দেবেন। হ্যাঁ, এইভাবে আপনাদের সদস্যদের ফিল করবে। আপনার সদস্যদের মধ্যে যদি নাম বাদ যায় এবং সেই মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন আছে তাহলে সেক্ষেত্রে এই যে হ্যাঁ এইখানে টিক চিহ্ন দেবেন। এবং যদি আপনাদের নাম এই যে এসআইআর লিস্টে বাদ যায়নি সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে প্রযোজ্য নয় এইখানে টিক চিহ্ন দেবেন। আপনার সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত তথ্য এখানে দিতে হবে। প্রথমত বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার পরিবারে যে কজন শিশু পড়াশোনার মধ্যে আছে তাদের সকল বিবরণ এখানে দিতে হবে। প্রথম সদস্য শিশু সংখ্যা অনে আপনার শিশুর নাম দিলেন, এখানে আপনার শিশুর নাম দেবেন, আপনার শিশুটি কোন ক্লাসে পড়ছে সেই ক্লাসটা দেবেন, তারপরে সে কোন স্কুলে পড়াশোনা করছে, স্কুল কলেজ কিংবা যে কোনো এতে পড়াশোনা করছে তার নামটা দেবেন এবং তার ধরনটা দেবেন, সেটি কি সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত কিংবা কোনো স্পন্সর বিশ্ববিদ্যালয় হলে এই ফার্স্টের জায়গাতে টিক চিহ্ন দেবেন। এবং যদি সেটি বেসরকারি স্কুল কিংবা কোনো প্রাইভেট স্কুল কলেজ হয় তাহলে আপনার এইখানে টিক চিহ্ন দেবেন। এবং যে কজন শিশু আছে প্রত্যেকের এই বিবরণ এইভাবে ফিল করবেন এবং পরবর্তী স্টেপে চলে আসবেন। হচ্ছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। আপনার পরিবারে যে কজন শিশু আছে তাদের টিকাকরণের বর্তমান অবস্থা আপনার এখানে ফিল করতে হবে। প্রথমে আপনার পরিবারে যদি শিশুর টিকাকরণ সম্পূর্ণ হয়ে যায় তাহলে
এই ফার্স্টে এখানে টিক চিহ্ন দেবেন, এবং যদি কোনো শিশুর টিকাকরণ বাকি থাকে তাহলে আপনার এই যে 2 নম্বর পয়েন্ট আছে এখানে টিক চিহ্ন দেবেন আপনারা। এইভাবে আপনার পরিবারে যে কজন শিশু আছে, যে কজন সদস্য আছে, প্রত্যেকের এইভাবে ফিল করবেন আপনার। ফিল করা হয়ে গেলে পরবর্তী স্টেপে চলে আসবেন। পরবর্তী স্টেপে আপনাকে কি করতে হবে, সরকারি প্রকল্পের আওতায় আপনার পরিবারের যে প্রধান সে কিংবা আপনার পরিবারের যে কজন সদস্য আছে তারা কি কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছে, সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে এখানে সেটা ফিল করতে হবে। আপনার পরিবার প্রধান সে কি ডিবিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্পের টাকা পাচ্ছে, যদি পায় তাহলে হেঁতে টিক মারতে হবে, যদি না পেয়ে থাকে নাতে টিক চিহ্ন দিতে হবে, এবং যদি পেয়ে থাকে তাহলে এখানে সেই প্রকল্পের নামটা দিতে হবে, এবং যদি না পেয়ে থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এইভাবে আপনার পরিবারে যে কজন সদস্য আছে সেই সদস্য যদি পেয়ে থাকে তাহলে হেঁতে টিক চিহ্ন দেবেন, যদি না পেয়ে থাকে নাতে টিক চিহ্ন দেবেন, এবং সেই সদস্য যদি পেয়ে থাকে তাহলে সেই প্রকল্পের নাম। এইভাবে মোটামুটি আপনার পরিবারের যে কজন সদস্য আছে তাদের ফিল আপ করে পরবর্তী ধাপে চলে আসবেন। এবার এইগুলো ফিল আপ হয়ে গেলে আপনার পরবর্তী স্টেপ হচ্ছে কি ঘোষণা ও সম্মতি। এখানে বলছে কি, আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য ও প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেয়নি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। মানে এই যে টিক চিহ্ন আছে এখানে সম্মতি দিতে হবে যে আপনি সমস্ত তথ্য সজ্ঞানে এবং সঠিক দিয়েছেন, এখানে কোনো আপনি মিথ্যে তথ্য এখানে দেননি, এবং এখানে টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে এখানে আপনার একটা স্বাক্ষর করে দেবেন। হয়ে গেলে আপনার ফর্মে পরবর্তী ধাপে চলে আসবেন। এটাতে আপনার কোনো কিছু ফিল আপ করতে হবে না, এটা ফর্মটা যারা জমা নেবেন তারাই এখানে ফিল আপ করে ফর্মটা জমা নিয়ে নেবেন। এখানে আপনাদের ফিল আপ করার মতো কোনো কিছুই নেই, এখানে যারা ফর্মটা যে আধিকারিক জমা নেবেন তারাই আপনাদের অফলাইনে এই ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে আপনারা 2 তারিখের আগে যদি আপনাদের নিকটবর্তী কোনো সরকারি অফিসে ফর্মটা জমা দিয়ে আসেন তাহলে 3 তারিখের পর থেকেই আপনারা প্রথম মাসের টাকাটা পাবেন, কিংবা 3 তারিখের পর জমা দিলে আপনারা টাকাটা সামনের মাসের 3 তারিখ পর থেকে পাবেন।